প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনার এই ক্রান্তি লগ্নে তোমাদের শিক্ষা ব্যবস্থা যখন স্থবিরতা অবস্থা, তখন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষের নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমি মোসাম্মদ জুলেখা বেগম, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারে ফিনান্স ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি এবং বিশ্বাস করছি যে তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের সেকেন্ড চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্সিং দিয়ে আমি স্টার্ট করছি। শর্ট টার্ম ফাইন্যান্সিং স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে তোমরা সবাই মোটামুটি জানো। 1 বছরের কম সময়ের জন্য যে মূলধন ব্যবস্থাটা সেটাকে বলা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়ন। তোমরা জানো যে এই মূলধনটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য। নিত্য নৈমিত্তিক যে মূলধনটা ব্যবস্থা করাকেই বলা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং বা স্বল্পমেয়াদী মূলধন। আমরা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাচ্ছি যে কিছু সোর্স থেকে আমরা শর্ট টার্ম ফাইন্যান্স বা স্বল্পমেয়াদী অর্থায়নটা কালেকশন করে থাকি। প্রথমটা হচ্ছে ট্রেড ক্রেডিট বা হচ্ছে ব্যবসায়ী ঋণ। ব্যাংক লোন, কমার্শিয়াল পেপার, বা হচ্ছে যেটাকে বাংলায় বলা হচ্ছে বাণিজ্যিক পত্র। এই 3টা সোর্স থেকে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সটা কালেকশন করে থাকি। আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আসার সময় পার্ট বিতে এগুলো সেপারেট করে তোমাদের ছোট ছোট অঙ্কে আলাদা করে আসতে পারে, আবার পার্ট সিতে তিনটা একসাথে করে তোমার একসাথে একটা বড় 10 মার্কসের ম্যাথ আসতে পারে এবং ডিসিশন মেক করতে হতে পারে তোমাকে হুইচ ওয়ান ইউ ক্যান চুজ অ্যান্ড ওয়াই। তুমি কেন এই 3টা থেকে কোন সোর্সটা তুমি চয়েস করবে এবং কেন। আমরা এগুলো আলাদা আলাদা পার্ট করে সূত্রে চলে যাচ্ছি। প্রথম হচ্ছে ট্রেড ক্রেডিট বা ব্যবসায়ী ঋণ। ব্যবসায়ী ঋণ হচ্ছে বাকিতে ঋণের যে সুবিধাটা সেটাই হচ্ছে তোমার ব্যবসায়ী ঋণ। এটা অবশ্যই এটার বৈশিষ্ট্য হতে হবে, এটা বাকিতে ঋণ হতে হবে এবং পুনঃ বিক্রয়ের জন্য এটা ক্রয় করতে হবে। ওটাকে বলা হচ্ছে ব্যবসায়ী ঋণ। আমরা ব্যবসায়ী ঋণের ক্ষেত্রে দুটো মেথড আছে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মেথড, একটা হচ্ছে কম্পাউন্ড বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আমাকে যদি কোশ্চেনে বলে দেয় সেপারেট করে যে সিম্পল ইন্টারেস্টে বের করো, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টে বের করব। আর যদি কিছুই না বের করতে বলে তখন আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে বের করে নিব। তাহলে সূত্রটাতে চলে যাচ্ছি আমরা ফার্স্টে। কস্ট অফ ট্রেড ক্রেডিট কস্ট অফ ট্রেড ক্রেডিট সূত্র হচ্ছে সিডিআর 100 minus CDR into 360 CP minus DP into 100। এখানে CDR এর ফুল অ্যাব্রিভিয়েশন আমি বলে দিচ্ছি, ক্রেডিট ডিসকাউন্ট রেট। আবার বলছি, ক্রেডিট ডিসকাউন্ট রেট 100 minus CDR ক্রেডিট ডিসকাউন্ট রেট। উপরে হচ্ছে 360, এটা হচ্ছে সূত্রেরই অংশ, কিন্তু 360 বলতে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে নিচ্ছি, অর্থাৎ অর্থ বছর, 360 দিনে একটা অর্থ বছর। সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো এভাবে থাকবে 210 নেট 30। এটাকে বলার সময় আমরা বলবো 210 নেট 30। আই মিন 2% ছাড় দেওয়া হবে যদি তুমি 10 দিনের মধ্যে পেইড করতে পারো, আর না হয় 30 দিন হচ্ছে মেয়াদ, 30 দিনের মধ্যে তোমাকে পেইড করতেই হবে। আবার বলছি 2% ছাড় দেওয়া হবে যদি তুমি 10 দিনের মধ্যে পেইড করো, আর না হয় 30 দিনের মধ্যে অবশ্যই পেইড করতে হবে। তার মানে এখানে সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড হচ্ছে আমার 30 ডেজ, ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, যে তুমি ডিসকাউন্ট পাবে ওটা হচ্ছে 10 ডেজ। 10 ডেজের মধ্যে পেইড করে তুমি 2% ছাড় পাবে। তাহলে দেখো আমরা যদি এখানে এই মেথডে ফলো করি তাহলে হচ্ছে সিডিআর ক্রেডিট ডিসকাউন্ট রেট মানে হচ্ছে কত ডিসকাউন্ট রেট তোমাকে দিবে। এখান থেকে দেখো এখানে হচ্ছে 2%, আর হচ্ছে 100 হচ্ছে টোটাল 100% যেটা সেটা। আবার সিডিআর হচ্ছে 2 ইন্টু 360 হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার বা অর্থ বছর, আর সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড, টোটাল পিরিয়ড হচ্ছে আমার 30 ডেজ, মাইনাস ডিপি ডিসকাউন্ট
পিরিয়ড হচ্ছে আমার 10 ডেজ, 10 ইন্টু 100। এরপরে আমার যেটা আসে ওটাই হচ্ছে আমার কস্ট, ওটাই হচ্ছে আমার কস্ট। ধরে নিলাম এটা আমার এখানে যেটা আসবে ওটা তখন হচ্ছে হবে এটা আমার কস্ট। বোঝা গেল? আবার বলছে সিডিআর 100 মাইনাস সিডিআর, এখানে হচ্ছে সিডিআর হচ্ছে 2, এখানে হচ্ছে ডিসকাউন্ট রেট হচ্ছে 2, 360 ডেজ, সিপি হচ্ছে 30 ডেজ, ডিপি হচ্ছে 10 ডেজ। এরপরে আমরা যেটা পাবো ওটার পরে এটা হবে পার্সেন্টেজ। সো আমার এই পার্সেন্টেজটা অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে এই ট্রেড ক্রেডিটে আমার কত কস্ট পড়ছে এটার জন্য পার্সেন্টেজটা দিতে আমরা না ভুলে যাই। পার্সেন্টেজটা যদি না দেই আমরা অনেক সময় এই অঙ্কটা কেটে দেই। তাহলে দেখো এটা হচ্ছে সিম্পল মেথডে, এটা হচ্ছে সিম্পল মেথডে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমাকে যদি কম্পাউন্ড মেথড বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দিয়ে বের করতে বলে তাহলে এটার সূত্রটা হচ্ছে আরেকটু ভিন্ন, 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের একটা সূত্র মুখস্থ করলে তুমি মোটামুটি ব্যাংক লোন, কমার্শিয়াল পেপার সবই একই একই সূত্র দিয়ে তুমি শেষ করতে পারবে। এখন তোমাদের ধারণা হতে পারে আরটা আমি কি করে বের করব। আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন টু দি পাওয়ার n মানে হচ্ছে নাম্বার অফ দ্য টাইম। এখন আরটা বের করার সূত্র হচ্ছে খুবই সহজ, এই আরটা মানে হচ্ছে এখানের হাফ। খুব শর্টকাট মেথড। দেখো আর বের করার সূত্র হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর, আর টু দি পাওয়ার n মানে হচ্ছে নাম্বার অফ দ্য টাইম, তার মানে হচ্ছে এই আরো হাফ, 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। আর তার মানে হচ্ছে তুমি সিম্পল ইন্টারেস্টের সূত্র পারলে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটাও খুব সহজে বের করতে পারবে। আমি আবার বলছি আর বের করার সূত্র হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর, আর টু দি পাওয়ার n বের করার সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। এটার মাধ্যমে আমাদের কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কম্পাউন্ড ইন্টারেস্টের ফলাফলটা বের হয়ে যাবে। এভাবেই আমরা মোটামুটি কস্ট অফ ট্রেড ক্রেডিটটা করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা এখন নেক্সট প্রসেসে চলে যাচ্ছি, ব্যাংক লোন। কোনো একটা ব্যাংক থেকে যখন তুমি এই শর্ট টার্ম ফাইন্যান্স একটা নির্দিষ্ট সময়ের জন্য বা একটা 1 বছরের কম সময়ের জন্য যে তুমি ঋণটা নিবে সেটা হচ্ছে ব্যাংক লোন। এই ব্যাংক লোনের ক্ষেত্রে 1 বছরের জন্য যেহেতু ঋণ দেওয়া হয় ওই জন্য ওটার সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট একই কস্ট আসে। সো আমরা একভাবে করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর আমাদের ব্যাংক লোনের সূত্রটা হচ্ছে আই পি মাইনাস সিবি মাইনাস আই। আই মানে হচ্ছে ইন্টারেস্ট অফ দ্য অ্যামাউন্ট, মানে হচ্ছে সুদ, যে সুদটা যে পার্সেন্টেজটা ওই সুদটা। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য অ্যামাউন্ট, মানে হচ্ছে যেই পরিমাণ ঋণটা তুমি নিচ্ছ ওটা। সিবি মানে হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, মানে হচ্ছে ক্ষতিপূরণের উদ্বৃত্ত, মাইনাস আই মানে হচ্ছে ইন্টারেস্ট অফ দ্য অ্যামাউন্ট। তোমার কোশ্চেনে যদি থাকে ডিসকাউন্ট বেসিস মানে হচ্ছে বাট্টাকরণ পদ্ধতিতে, তখন আমাদের এই নিচের ইন্টারেস্ট অফ দ্য পেইড ইন অ্যাডভান্স এই ইন্টারেস্টটা আমাদেরকে দেখাতে হবে। এটা পুরোপুরি আমার প্রশ্নের উপরে ডিপেন্ড করবে। যদি আমাকে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স বা ডিসকাউন্ট বেসিস লিখে দেয় তখন আমরা এখানে অ্যামাউন্টটা বসাবো, যদি এটা না থাকে তখন আমরা এই আইটার ক্ষেত্রে 0 বসাবো। সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স, ক্ষতিপূরণের উদ্বৃত্ত। আমাকে যদি প্রশ্নে বলে দেয় যে এই ব্যাংকটা কম্পেনসেটিং ব্যালেন্সটা নিচ্ছে, ওখানে লেখা থাকবে যে দিস ব্যাংক উইল বি টেক সিবি 10%, যদি আমার কম্পেনসেটিং ব্যালেন্সটা উল্লেখ করে দেয় তাহলে এখানে আমাকে কম্পেনসেটিং ব্যালেন্সটা আনতে হবে, যদি না থাকে আমি তখন বসাবো 0। আর প্রিন্সিপাল অফ অ্যামাউন্ট হচ্ছে যত টাকা তুমি ঋণটা গ্রহণ করছো ওটাই হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য অ্যামাউন্ট, আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট অফ দ্য প্রিন্সিপাল। এখন আমি ধরে নিলাম আমরা কোনো একটা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছি। তাহলে দেখো আমরা এখানে হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য অ্যামাউন্ট হচ্ছে 5 লক্ষ টাকা ধরে নিলাম, এখানে ইন্টারেস্ট দিতে হবে 10%। তাহলে আমার এই ইন্টারেস্টটা হচ্ছে 50,000। 5 লক্ষ টাকা 10% হচ্ছে 50,000। এরপরে হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, যদি বলে দেয় 10% কম্পেনসেটিং ব্যালেন্স দিতে হবে তাহলে হচ্ছে যে আমি এখানে লিখবো এগেন 50,000। যদি বলে যে কম্পেনসেটিং ব্যালেন্স নেই তখন আমি এখানে বসাবো 0, বা আমরা তখন সিবিটা না বসালেও হবে। আর যদি বলা হয়ে থাকে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স
বা ডিসকাউন্ট বেসিস, তখন এখানেও আমরা বসাবো 50,000। তার কারণ হচ্ছে ইন্টারেস্ট ছিল 50,000, এই 50,000 টাকা আমাকে অ্যাডভান্স পেড করে দিতে হচ্ছে। আর যদি কিছুই না বলে থাকে তখন আবার এখানে আমরা বসাবো 0। আমি বোঝাতে পারছি নিশ্চয়ই। যদি সিবিটা না বলে দেয় তখন আমরা সিবির ক্ষেত্রে 0 বসাবো, কম্পেনসেটিং ব্যালেন্স নাই। যদি পেইড ইন অ্যাডভান্স না বলে দেয় তখন আমরা 0 বসাবো, তার মানে পেইড ইন অ্যাডভান্স নাই। আর যদি কোশ্চেনে পেইড ইন অ্যাডভান্স বা ডিসকাউন্ট বেসিস বলে তখন আমরা পেইড ইন অ্যাডভান্স 50,000 টাকা বা ইন্টারেস্ট যেটা সেটা দিয়ে দিব। আর কম্পেনসেটিং ব্যালেন্সের পার্সেন্টেজ যদি বলে দেয় তখন আমরা পার্সেন্টেজটা বের করে নিব। পার্সেন্টেজ বের করতে হবে বেসিকের উপর, মানে প্রিন্সিপাল অফ দ্য অ্যামাউন্টের উপর, যত আমি ঋণ নিয়েছি ওটার উপরে। আর যদি আমার এগুলো না থাকে তখন আমি এগুলো যদি না বসিয়েও যদি শুধু আই বাই পি বসাই তাহলে আমার ম্যাথ হবে। আর যদি আমি পুরোটা বসিয়েও যদি কিছু না থাকে তখন আমি 0 বসাবো, তখন আমার অঙ্কটা হয়ে যাবে ইনটু 100। তারপর আমার যে ফলাফলটা আসে এটা হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন, এটা হবে আমার কস্ট অফ ব্যাংক লোন। খেয়াল রাখবে কস্ট অফ ব্যাংক লোনের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ একই আসে। তারপরেও তোমরা যদি করতে চাও তখন সেম সূত্র কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 1 + r⁻n - 1, এটা দিয়ে আমরা EIR এর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে পারবো। আশা করে বোঝা গেল যে ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোনটা কি হবে। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে কমার্শিয়াল পেপারে। কমার্শিয়াল পেপার এর বাংলা হচ্ছে বাণিজ্যিক পত্র। এটা একটা দলিল বা অঙ্গীকার পত্র যেখানে বিক্রেতা এবং ক্রেতা যাকে ঋণ দিচ্ছ তার সাথে তোমার একটা চুক্তিবদ্ধ থাকবে, যেখানে সময় উল্লেখ করা থাকবে এটা কতদিনের জন্য এই বাণিজ্যিক পত্র, যেখানে উল্লেখ থাকবে কতদিন, ডেজ অফ ম্যাচুরিটি এটা কখন শেষ হবে, তারপর হচ্ছে এটার ফেস ভ্যালু কি, সেলস ভ্যালু কি, এগুলো সবকিছু যে অঙ্গীকার পত্রে লেখা থাকে ওটাকে বলা হচ্ছে কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র। এটাও একটা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর একটা সোর্স। এই সোর্সের মাধ্যমে তুমি টাকা কালেকশন করতে পারবে। এটার হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা সূত্রটা হচ্ছে ফেস ভ্যালু। আমি ফুল অ্যাব্রিভিয়েশন বলছি, এফবি মানে হচ্ছে ফেস ভ্যালু মাইনাস এনএসভি নেট সেলস ভ্যালু, নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এনএসভি নেট সেলস ভ্যালু ইনটু 360, তাও সেটাই ফাইন্যান্সিয়াল ইয়ার যেটাকে ধরা হচ্ছে। ডিএম মানে হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি, মানে হচ্ছে এটা কতদিন মেয়াদের এই কমার্শিয়াল পেপারটা, ডেজ অফ ম্যাচিউরড এটা কখন ম্যাচিউরড হবে ইনটু 100। তোমাকে বলা থাকবে হয়তো 120 ডেজ কমার্শিয়াল পেপার, 120 ডেজ কমার্শিয়াল পেপার, তখন আমার ডেজ অফ ম্যাচুরিটি হচ্ছে 120 ডেজ। আবার বলছি আমি ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে হচ্ছে লিখিত মূল্য বা ইস্যুকৃত মূল্য। এই কমার্শিয়াল একটা শেয়ারের কত টাকা ইস্যু মূল্য ওটা হচ্ছে ফেস ভ্যালু। সেলস ভ্যালু মানে হচ্ছে যেই টাকায় তুমি বিক্রি করবে ওটা হচ্ছে সেলস ভ্যালু। আর সেলস ভ্যালু থেকে সকল প্রকার খরচ বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে নেট সেলস ভ্যালু। যদি তোমার সেলস ভ্যালুর সাথে কোনো খরচ না থাকে সেলস ভ্যালুটাই হবে নেট সেলস ভ্যালু। আমি আবার রিপিট করছি, ফেস ভ্যালু হচ্ছে ইস্যুকৃত মূল্য, সেলস ভ্যালু হচ্ছে যে টাকায় তুমি বিক্রি করবে সেটা হচ্ছে সেলস ভ্যালু, নেট সেলস ভ্যালু হচ্ছে সেলস ভ্যালু থেকে বিক্রিত মূল্য থেকে সকল প্রকার খরচ বাদ দেওয়ার পরে যেটা থাকে ওটা হচ্ছে নেট সেলস ভ্যালু। যদি কোনো খরচ না থাকে সেলস ভ্যালুটাই হচ্ছে নেট সেলস ভ্যালু। আর 360 হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার, ডিএম মানে হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি, যখন আমার এই পেপারটার মেয়াদ শেষ হবে ওটা হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি। এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, হয়তো বলবে 120 ডেজ কমার্শিয়াল পেপার, হয়তো বলা থাকবে 90 ডেজ কমার্শিয়াল পেপার। তাহলে আমি ধরে নিলাম আমাদের একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 1000, বিক্রি করা হচ্ছে 900 এ, একটা কস্ট হয়ে গেছে হয়তো 50 টাকা, আর হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি ধরে নিলাম একটা 90 ডেজ, 90 দিনের কমার্শিয়াল পেপার। তাহলে আমি দেখো কোনো কোশ্চেন লিখে আমি ভিডিওটা লেন্দি করছি না, কনসেপচুয়াল ধারণা দিচ্ছি। দেখো এখন আমার যদি এখানে ফেস ভ্যালুটা 1000 হয়ে থাকে, মানে হচ্ছে ইস্যুকৃত মূল্য যদি 1000 থাকে তাহলে হচ্ছে ফেস ভ্যালু হচ্ছে আমার 1000।
এনএসবি নেট সেলস ভ্যালু মানে হচ্ছে সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট, আর এখানে হচ্ছে সেলস ভ্যালু হচ্ছে 900 টাকা, আমাকে আনতে হবে এনএসবি। তাহলে 900 থেকে আমার কস্ট ছিল 50 টাকা, তাহলে হচ্ছে নেট সেলস ভ্যালু আমার হচ্ছে 850 টাকা। তাহলে হচ্ছে দেখো এই নেট সেলস ভ্যালু হচ্ছে 850, নিচে হচ্ছে 850 ইন্টু 360, ডিএম মানে হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি, আমরা ধরেছিলাম 90 ডেজ কমার্শিয়াল পেপার, তাহলে এটা হচ্ছে 90 ডেজ। একটা জিনিস খেয়াল করবে, তুমি এখানে কিন্তু কনভার্ট করে 3 লিখতে পারবে, যদি মান্থে কনভার্ট করো তাহলে নিচেও মান্থ হবে উপরেও মান্থ হবে, মানে উপরে দিতে হবে 12, নিচে দিতে হবে 3। যদি ডেজে কনভার্ট করো তাহলে উপরেও ডেজ থাকতে হবে নিচেও ডেজ থাকতে হবে। এখানে আমাদের 360 ডেজ, সেজন্য আমি লিখেছি 90 ডেজ। তোমরা যদি উপরে 12 লেখো মানে 12 মান্থ, নিচে লিখতে পারবে 3 মান্থ, আর এখানে হচ্ছে 100। এরপরে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমি আবার বলছি, ফেস ভ্যালু আমার ছিল 1000, এনএসবি হচ্ছে এসবি মাইনাস আদার কস্ট, এসবি আমার এখানে ছিল 900, মানে আমি ধরে নিয়েছিলাম, মাইনাস 50 হচ্ছে কস্ট 850, তাহলে হচ্ছে এনএসবি আমি পেয়েছি 850 ইন্টু 360 হচ্ছে আমার সূত্রেই ছিল, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেজ, 360 ডিভাইডেড বাই ডিএম ডেজ অফ ম্যাচুরিটি, এটা ছিল আমার কমার্শিয়াল পেপার ছিল 90 দিনের, হচ্ছে 90 ডেজ ইন্টু 100। এইভাবে এখন আমরা ক্যালকুলেশন করে এই পার্সেন্টেজটা পেয়ে যাব। এটা আমরা সিম্পল ইন্টারেস্টের হবে, কমার্শিয়াল পেপার এভাবে বের হবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বলেছিলাম সেম এজ লাইক এজ, আমাদের সূত্রটা হবে 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এখন আবার রেট অফ রিটার্ন আরটা কিভাবে বের করব, সেই একদম আগের পদ্ধতিতে। আর বের করার সূত্র হচ্ছে এই হাফ, আই মিন এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি। আবার যদি বলো টু দি পাওয়ার n নাম্বার অফ দ্য টাইমস, কি করে বের করব, এই আরো হাফ 360 ডিভাইডেড বাই ডিএম, মানে হচ্ছে 360 ডিভাইড বাই 90। এরপরে আমার যা আসে এগুলো দিয়ে আমি কমার্শিয়াল পেপারে আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে পারবো। মোটামুটি এটাই ছিল আমাদের কনসেপচুয়াল ধারণা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই কনসেপচুয়াল ধারণা থেকে তুমি যদি একটা বোর্ড কোশ্চেন ফলো করো, দেখবে যে এই কনসেপচুয়াল ধারণার সাথে তোমার বোর্ড কোশ্চেনটা পুরোপুরি মিলে গেছে। এখন এরপরে হচ্ছে, যদি তোমাদের এই আলাদা আলাদা পার্ট বিতে আলাদা অঙ্ক আসে তাহলে তো হলোই, আর যদি তোমাদের একসাথে আসে, একসাথে এসে যদি বলে দিস কোম্পানি হুইচ ওয়ান, দিস ওয়ান চুজ, তখন তুমি লিখবে এরকম। তোমার ডিসিশন মেকের ক্ষেত্রে কোনোই সমস্যা নেই, শুধু লিখবে দিস কোম্পানি শুড চুজ, যেটার কস্ট সবচেয়ে কম পড়বে সেটাই চুজ করবে। লিখে দিতে পারো দিস কোম্পানি শুড ব্যাংক লোন বিকজ ইট ইজ দ্য চিপেস্ট, বা লিখতে পারো দিস কোম্পানি শুড চুজ alternatives টু বিকজ ইট ইজ দ্য চিপেস্ট ফ্রম আদার্স। এভাবেই তুমি ডিসিশনটা লিখে দিবে আর তোমার অঙ্কটা মোটামুটি হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের মতো কনসেপচুয়াল ধারণা। তোমরা আশা করবো যেহেতু তোমাদের মোটামুটি যদি আমাদের প্রতিষ্ঠান খুলে যায়, বা হচ্ছে যে এই করোনা ভাইরাসের মহামারী থেকে আমরা যদি উন্নতি করে যদি প্রতিষ্ঠান সবকিছু খুলে যায়, তাহলে কিন্তু তোমাদের এক্সাম ডেট খুব দ্রুত দিয়ে দিবে। সো তোমরা বসে থাকবে না, প্রিপারেশন নিবে। আর কোনো যদি তোমাদের এক্সপেক্টেড কোনো চ্যাপ্টার থাকে, তোমরা আমাকে নক করবে, আমি ওই চ্যাপ্টারটা নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। আসলে অনলাইন ক্লাস করে মোটামুটি ভালো কোনো এক্সপিরিয়েন্স পাচ্ছি না, তার কারণ হচ্ছে তোমাদের কোনো ফিডব্যাক পাওয়া যাচ্ছে না। তো আমি আশা করব সৃষ্টিকর্তা খুব দ্রুত আমাদের এই অবস্থা থেকে উন্নতিতে নিয়ে যাবে। ততদিন পর্যন্ত ঘরে থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।